আমাদের তিন বন্ধুর মধ্যে একটা অদ্ভুত মিল ছিল। আমরা তিনজনই ছিলাম শহুরে সভ্যতার কোলাহল থেকে দূরে প্রকৃতির আদিম ও রহস্যময় রূপের পূজারী। আমি অয়ন, কিছুটা অন্তর্মুখী এবং পর্যবেক্ষক। সৌরভ আমাদের দলের নেতা, দুঃসাহসী এবং সব কিছুতেই একটা চ্যালেঞ্জ খুঁজে বেড়ায়। আর রনি একটু ভীতু প্রকৃতির হলেও আমাদের সঙ্গ ছাড়তে নারাজ। সেবার বর্ষার শেষে যখন প্রকৃতি ভেজা সবুজ আর সোদা মাটির গন্ধে মাতোয়ারা, সৌরভী প্রস্তাবটা দিল সুন্দরবনের প্রান্তসীমায় অবস্থিত শেওড়াতলি গ্রামে যাওয়ার। আসল উদ্দেশ্য ছিল কালিন্দী নদীর মোহনার দিকে নির্জনে মাছ ধরা এবং জঙ্গলের গভীরে প্রকৃতির বুনো রূপের সাক্ষী থাকা। শহরের কংক্রিটের জঙ্গল পেছনে ফেলে দীর্ঘ বাসযাত্রার পর এক খেয়া ঘাটে এসে আমাদের পথ শেষ হলো। সেখান থেকে নৌকায় প্রায় ঘণ্টাখানেক পথ পেরিয়ে আমরা পৌঁছলাম শেওড়াতলি। গ্রাম বলে যা বোঝায় তা নয়, ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটা মাটির বাড়ি, আর তারপরে শুরু হয়েছে ম্যানগ্রোভের দুর্ভেদ্য জঙ্গল। আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে, কালিন্দী নদীর ধারে ব্রিটিশ আমলে তৈরি এক পরিত্যক্ত প্রায় ডাক বাংলোতে। বাংলোর দেওয়ালে শেওড়ার পুরু আস্তরণ, খসে পড়া পলেস্তারা আর বারান্দার ভাঙা রেলিংটা তার বয়স আর অবহেলার সাক্ষী। বাংলোর একমাত্র বাসিন্দা ও কেয়ারটেকার রহমত চাচা, শীর্ণকায়, মুখে বয়সের অজস্র বলিরেখা, কিন্তু চোখ দুটো অস্বাভাবিক রকমের সজাগ। প্রথম সন্ধ্যায় তার হাতে বানানো গরম গরম রুটি আর বনমরগের মাংস খেতে খেতে তার মুখ থেকেই শুনলাম এই অঞ্চলের নানা লোককথা। জঙ্গলের গভীরে পীর বাবার আস্তানা, রাতের আধারে বাঘের নদী পার হওয়ার গল্প, আর তার সাথে কালিন্দী নদীর এক অভিশপ্ত বাঁকের কথা, যাকে স্থানীয়রা বলে মরা বাঁক। রহমত চাচার কথা অনুযায়ী প্রতি অমাবস্যা আর পূর্ণিমার রাতে সেই মরা বাঁকে এক ডাইনির আবির্ভাব হয়। কাটা কক্ষা ছিনে শাড়ি পরে খোলা চুলে সে নাকি ডিং নৌকায় ভেসে বেড়ায়। তার গানের সুরে আকৃষ্ট হয়ে কত জেলের নৌকা যে সেই বাঁকে গিয়ে হারিয়ে গেছে তার কোনো হিসেব নেই। জঙ্গলের সবচেয়ে পুরনো শেওড়া গাছটাই নাকি তার আসল আস্তানা। সৌরভ এসব শুনে তাচ্ছিল্যের হাসি হেসেছিল, কিন্তু আমি দেখেছিলাম রনির মুখটা ভয়ে সাদা হয়ে গেছে। আর রহমত চাচার বলার ভঙ্গিতে এমন কিছু ছিল যা গল্পগুলোকে শুধু গাঁজাখুরি বলে উড়িয়ে দিতে দিচ্ছিল না। দ্বিতীয় দিন পড়ন্ত বিকেলে আমরা একটা ছোট ডিঙি নৌকো ভাড়া করে বেরিয়ে পড়লাম। মাঝি রসুল অল্প বয়সী, কিন্তু নদী আর জঙ্গল তার নখদর্পণে। আমাদের উদ্দেশ্য ছিল মরা বাঁকের থেকে নিরাপদ দূরত্বে এক চরে বসে মাছ ধরা। পড়ন্ত সূর্যের সোনালি আলো নদীর জলে পড়ে চিকচিক করছিল। জঙ্গলের মাথায় মেঘের দলগুলো যেন সোনের রং মেখেছিল। মাছরাঙা পাখির জলের ওপর ঝাঁপিয়ে পড়া, জঙ্গলের দিক থেকে ভেসে আসা নাম না জানা পাখির ডাক, সব কিছু মিলিয়ে পরিবেশটা ছিল স্বপ্নের মতো। মাছ ধরার নেশায় আর প্রকৃতির রূপে মুগ্ধ হয়ে কখন যে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে আমরা খেয়ালই করিনি। যখন হুঁশ ফিরল তখন চারদিক গাঢ় অন্ধকারে ঢেকে গেছে। রসুল বারবার বলছিল, দাদা বাবুরা চলেন ফিরি, রাইতের বেলায় এই নদীতে থাকা ঠিক না। তার গলার স্বরটা কেমন যেন কেঁপে গেল। আমরা অনিচ্ছা সত্ত্বেও জিনিসপত্র গুটিয়ে নৌকায় উঠলাম। আকাশে তখন কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদ উঠেছে, যার আবছা আলোয় নদীর জলকে এক কালচে পারদের স্রোতের মতো দেখাচ্ছিল। আর জঙ্গলের ভেতর থেকে ভেসে আসা ঝিঝি পোকার একটানা শব্দ আর দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক রাতের নিস্তব্ধতাকে আরও বাড়িয়ে তুলছিল। নৌকা ঘুরিয়ে আমরা বাংলোর দিকে এগোতে শুরু করেছি, ঠিক তখনই ঘটল সেই ঘটনা।
মরা বাঁকের মুখ থেকে, জঙ্গলের গভীর থেকে একটা টিমটিমে সবুজ আলোর বিন্দু আমাদের চোখে পড়ল। আলোটা লণ্ঠনের মতো কাঁপছিল না, বরং স্থির হয়ে জ্বলছিল, যেন কোনো জোনাকের ঝাঁক একসাথে জমাট বেঁধেছে। রনির হাত পা ভয়ে ঠান্ডা হয়ে গেল। সে ফিসফিস করে বলল, সৌরভ, ওই দেখ, রহমত চাচা ঠিকই বলেছিল। সৌরভ সাহস দেখানোর চেষ্টা করে বলল, আরে ধুর, অন্য কোনো জেলে হবে হয়তো। কিন্তু রসুল ভয়ে প্রায় চিৎকার করে উঠল, না দাদা বাবু, ও জেলের নাও না, ও হইল শাঁখ চুন্নির আলো। ওরে দেখাও না দেখার ভান করেন, চোখ ফিরায়ালন। কিন্তু মানুষের মন কৌতূহল দমন করতে পারে না। আমরা তিনজনেই মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলাম সেই আলোটার দিকে। আলোটা ধীরে ধীরে, কোনো শব্দ না করে, জলের ওপর দিয়ে যেন পিছলে আমাদের দিকেই এগিয়ে আসছিল। এবার আমরা স্পষ্ট দেখলাম আলোর পিছনে একটা অবয়ব, খোলা লম্বা চুল, পিঠ ছাপিয়ে জলে পড়েছে। পরনের শাড়িটার রং অন্ধকারেও রক্তের মতো লাল। নৌকোটা যখন আমাদের থেকে মাত্র 20-25 হাতের দূরত্বে, তখন আমাদের বুকের ভেতর হাতুড়ির ঘা পড়তে শুরু করেছে। নারী মূর্তিটি আমাদের দিকে তাকিয়ে হাসল। সেই হাসি কোনো মানুষের হাসি নয়। তাতে না ছিল আনন্দ, না ছিল উষ্ণতা, ছিল শুধু এক শীতল শিকারীর আমন্ত্রণ। তার চোখ দুটো যেন দুটো জ্বলন্ত কয়লার টুকরো। এক ভাঙা কিন্তু অদ্ভুত সুরেলা গলায় সে ডেকে উঠল, বাবুরা, পথ হারিয়েছ নাকি? এত রাতে জঙ্গলের পথে একা একা ভয় করবে? আমার নৌকায় আসবে? রসুল ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে দোয়া পড়তে শুরু করেছে। সৌরভের মুখের সেই তাচ্ছিল্যের হাসি মিলিয়ে গিয়ে সেখানে জমেছে রাজ্যের আতঙ্ক। আমি আর রনি ভয়ে জমে গিয়েছিলাম। সেই নারী মূর্তি খলখল করে হেসে উঠল। সেই হাসির শব্দ নদীর জলে আর জঙ্গলে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হতে লাগলো, যেন হাজার হাজার পিশাচ একসাথে হেসে উঠছে। সে তার হাতটা আমাদের নৌকার দিকে বাড়িয়ে দিল। চাঁদের আবছায় আলোয় আমরা দেখলাম তার আঙুলগুলো অস্বাভাবিক লম্বা আর নখগুলো তীক্ষ্ণ ও ছুচালো। ভয় পেও না, সে আবার বলল। তার গলাটা এবার সাপের হিস হিসের মতো শোনালো, আমি তো শুধু তোমাদের সঙ্গ চাই, চিরকালের জন্য। ঠিক সেই মুহূর্তে, যখন আমাদের মনে হচ্ছিল যে আমাদের শেষ সময় উপস্থিত, জঙ্গলের গভীর থেকে, খুব কাছ থেকে একটা বাঘের ভয়ঙ্কর গর্জন ভেসে এলো। সেই গর্জনে শুধু জঙ্গলের নয়, যেন আকাশ, বাতাস, নদীর জল পর্যন্ত কেঁপে উঠল। নারীর মুখের হাসি মিলিয়ে গিয়ে ফুটে উঠল তীব্র ঘৃণা আর আক্রোশ। সে জঙ্গলের দিকে তাকিয়ে দাঁতে দাঁত ঘষে কিছু একটা বলল, যা আমরা বুঝতে পারলাম না। এই সুযোগটাই কাজে লাগালো রসুল। সেই শরীরের সমস্ত শক্তি এক করে বৈঠা টানতে শুরু করলো। আমাদের ডিঙি ঝড়ের বেগে বাংলোর দিকে ছুটল। শেষবার পেছনে ফিরে আমি দেখেছিলাম সেই সবুজ আলো আর লাল শাড়ি পরা মূর্তিটা ধীরে ধীরে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে যাচ্ছে, কিন্তু তার সেই জ্বলন্ত চোখ দুটো যেন তখনও আমাদের দিকেই তাকিয়েছিল। ডাক বাংলোতে ফিরে এসে আমরা প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থায় বারান্দায় বসে পড়লাম। রহমত চাচা ছুটে এসে আমাদের অবস্থা দেখে সব বুঝে নিলেন। তিনি আমাদের চোখ মুখে জল ছিটিয়ে দিয়ে কিছু একটা মন্ত্র পড়ে ফু দিয়ে দিলেন। সেই রাতে আমাদের আর এক মুহূর্তের জন্যে ঘুম আসেনি। সারা রাত ধরে মনে হচ্ছিল বাংলোর চারপাশে যেন কেউ ভেজা পায়ে হেঁটে বেড়াচ্ছে। টিনের চালে খচখচ করে আঁচড় কাটার শব্দ, আর থেকে থেকে বাতাসের সাথে ভেসে আসা এক কান্নার সুর আমাদের রক্ত জল করে দিচ্ছিল। পরের দিন ভোরে আলো ফোটার সাথে সাথে আমরা শেওড়াতলি ছেড়েছিলাম। পিছনে ফিরে তাকানোর সাহসটুকুও আমাদের ছিল না। শহরে ফিরে এসেও সেই রাতের আতঙ্ক আমাদের পিছু ছাড়েনি। আজও পূর্ণিমার রাতে কালিন্দির সেই মরা বাঁকের কথা মনে পড়লে ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে আসে। মনে হয় সেই ডাইনি আজও সেখানে অপেক্ষা করছে তার চিরকালের সঙ্গীর খোঁজে। আর সেই বাঘটা, সে কি জঙ্গলের কোনো দৈবিক শক্তি যা আমাদের সেদিন রক্ষা করেছিল? উত্তরটা আজও আমার অজানা।